তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় বাজার পরিস্থিতি নিয়ে। দর্শক, বৈশ্বিক এক ধরনের জ্বালানির যে সংকট চলছে, এর প্রভাবে বাংলাদেশেও শিল্প, কৃষি, এমনকি নিত্যপণ্যের বাজারেও এক ধরনের মূল্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর ফলে এখনও বলা যাচ্ছে না যে সংকটটি অনেক প্রকট, কিন্তু মূল্য বৃদ্ধি ধাপে ধাপে হচ্ছে। এখনও পর্যন্ত মানুষ এটি নিয়ে বিরূপ কোনো মন্তব্য না করলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 2-3 দিনের মধ্যেই জ্বালানির যে সংকট রয়েছে সেই সংকট কেটে যাবে। অপরদিকে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল চৌধুরী তিনি বলেছেন যে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকটের কারণে বিশেষ করে তৈরি পোশাক খাতের অনেক অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে। এর ফলে তারা তৈরি শিল্প যে খাত, সেই খাতেও এক ধরনের হতাশা তারা আজকে ব্যক্ত করেছেন সংবাদ সম্মেলন করে। এছাড়াও নানান সমসাময়িক রাজনৈতিক বিষয় রয়েছে। সংসদে ক্ষমতাসীন এবং বিরোধী দলের মধ্যে নানান বিষয়ে উত্তেজনা বা বাকযুদ্ধ চলছে। সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহসাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে গ্লোবাল টিভির সমস্ত কলা কৌশলীদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং যারা শ্রোতা তাদেরকে আমি সালাম জানাচ্ছি। রতন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। বিষয়টা শুনলেন, আমরা আসলে বাজার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি, সরকারের আন্তরিকতা আমরা দেখছি, নানামুখী উদ্যোগ আছে সরকারের পক্ষ থেকে, এবং পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জ্বালানির ওরকম কোনো ক্রাইসিস নেই। ইনফ্যাক্ট আমাদের মজুদও কিন্তু পর্যাপ্ত রয়েছে। তারপরেও আজকে তৈরি পোশাক খাতের শিল্প মালিকরা যে বার্তা দিলেন, সে বার্তা সব মিলিয়ে কিভাবে, আপনারা তো রাজনীতি করেন, আপনাদের দিকেই তো মানুষের চোখ, অভিযোগ প্রশংসা দুটোই আপনাদের। ধন্যবাদ। যখন একটা ক্রাইসিস আসে, সেই ক্রাইসিসকে আড়াল করাটা যেমন ক্রাইসিস দূর করার ক্ষেত্রে কোনো সহায়ক ভূমিকা পালন করে না, আবার ক্রাইসিসটাকে বড় করে দেখানোটাও ক্রাইসিস দূর করতে কোনো সহায়তা করে না। বরঞ্চ কখনো কখনো শঙ্কাকে মোকাবেলা না করে সংকটকে বাড়িয়ে তোলা হয়। শঙ্কা আছে তেলের, এখন সেটা থেকে কি কি সংকট হতে পারে, সরকারের তো দায়িত্বটা ম্যানেজ করা। প্রবলেমটা গ্লোবাল, কিন্তু ম্যানেজমেন্টটা তো লোকাল হতে হবে। প্রত্যেকটা দেশ, নেপাল কি, বিকজ প্রবলেমটা তো লোকাল হবে। নেপাল কি তার প্রবলেম সলভ করছে না? শ্রীলঙ্কা করছে না, পাকিস্তান করছে না, ভারত করছে না, মালদ্বীপ করছে না। আমি যদি অন্য দেশগুলোর কথা নাই বা বলি, কিংবা পাওয়ার হাংরি কান্ট্রি বলতে চীনকে যদি বলি, সবচেয়ে বেশি তেল যার লাগে, সবচেয়ে বেশি তার জ্বালানি লাগে, সেই চীন কি সেটা ম্যানেজ করার চেষ্টা করছে না? তো ফলে প্রত্যেকটা দেশ তার মতো করে প্রবলেমগুলোকে হ্যান্ডেল করে। এখন রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, সরকারের একটা ভূমিকা থাকে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের সর্বাধিক সুবিধা নিশ্চিত করা, আর সরকার হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য স্টেট, সেটাকে এক্সিকিউট করে। কারণ যুদ্ধটা আমরা করিনি, কিন্তু যুদ্ধের আঘাত থেকে আমরা মুক্ত থাকতে পারবো না, এই বিবেচনাটা নিতে হবে। প্রতি মাসে আমার ডিজেল কত লাগে? 4.5 লাখ টন ডিজেল লাগে প্রতি মাসে। প্রতি মাসে আমাদের পেট্রোল অকটেন কত লাগে? 45,000 থেকে 48,000 টন করে পেট্রোল অথবা অকটেন আমাদের লাগে। বিদ্যুৎ উৎপাদন করতে গেলে ফার্নেস অয়েল কত লাগে? সেটা আসার উৎস কি? গ্যাস থেকে বিদ্যুৎ কতটা উৎপাদিত হয়? আমাদের কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পে কতটুকু বিদ্যুৎ আসে? আমাদের সোলার থেকে কতটুকু পাওয়া যায়? বড় পুকুরিয়ার কয়লা খনির ওখান থেকে কয়লা থেকে কতটুকু বিদ্যুৎ আসে? এটা স্ট্যাটিস্টিক্স তো এখন ওয়ান ক্লিকেই বের করে ফেলা যায়।
তাহলে আতঙ্ক ছড়ানোর কারণ কি? অথবা অতিরিক্ত আশাবাদ দেখানোই বা এটা কি গণমাধ্যমও অতিরঞ্জিত করছে কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছে? সেটার বিচার গণমাধ্যম করবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, রাজনৈতিক দল হিসেবে বাসদের পক্ষ থেকে আমরা কি বলবো, ট্রান্সপারেন্সি সমস্ত ক্ষেত্রে থাকা দরকার। তাহলে আমাদের সরকারের এই মুহূর্তে ভূমিকাটা পালন করা উচিত যে সরকার যেহেতু বলছে তেলের কোনো ক্রাইসিস নাই, জনগণ দেখছে পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, দীর্ঘ লাইন, আমরা তার দীর্ঘ লাইন। তাহলে সরকারের বক্তব্যের সঙ্গে জনগণের যে চোখের দেখা, তার যখন মিল হয় না, তখন একটা আস্থার সংকট তৈরি হয়। আবার দেখা যাচ্ছে এই তেলের বোতল পাওয়া যাচ্ছে কখনো কখনো দোকানে, গলিতে, কখনো পুকুরে। কখনো কারো তে, কখনো মাটির নিচে। আমাদের দেশে তেলের খনি নাই, কিন্তু দেখা গেলো তেলের ড্রাম সহ খনি আছে আমাদের এখানে। সেগুলো কেন হলো? তাহলে পেট্রোল পাম্প থেকে তেলটা ওই মাটির নিচে গেল কেন? এগুলো তো সরকারের এজেন্সিগুলোই ফাইন্ড আউট করছে। সেটাই। তো এগুলো যদি করা যায়, আর দ্বিতীয়ত জনগণের কাছে যদি এই অ্যাপিলটা সরকারের দিক থেকে আসে যে এই বৈশ্বিক সংকটটা আমাদের মোকাবেলা করতে হবে, আসুন আমরা সবাই মিলে কে কীভাবে ভূমিকা পালন করতে পারি। বিদ্যুৎ ছাড়া আমাদের এক পা এগোনোর উপায় নেই। ইভেন আমাদের এই ঢাকা শহরে শুধু মোবাইল চার্জ দিতে গিয়ে আমাদের প্রায় ধরুন 4 কোটি যদি মোবাইল সেটকে চার্জ দিতে হয় এবং সেই চার্জের জন্য যদি 22 ওয়াট করে বিদ্যুৎ লাগে, মানে কিলোওয়াট না, 22 ওয়াট করে বিদ্যুৎ লাগে, তাহলে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? আচ্ছা, মোবাইল নেটওয়ার্কগুলো চালু করতে গেলে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? বিদ্যুৎ না থাকলে সেখানে কতটুকু জ্বালানি তেল লাগে? এখন তো সমস্ত কিছু তো আপনি হিসাব করে বের করতে হবে। করে তারপরে কোনটাকে আপনি প্রায়োরিটি দেবেন? আপনি কি স্কুল বন্ধ করাটাকে প্রায়োরিটি দেবেন? আপনি কি হাসপাতালের সার্ভিসটাকে প্রায়োরিটি দেবেন? আপনি কি ভবিষ্যতে যে বোরো ধান উৎপাদন হতে যাচ্ছে, আমাদের যে প্রতি একরে প্রায় 16 বার করে সেচ দিতে হয় জমিতে বোরো ধানের সময়, যখন শীষ আসার সময়টা হবে, যখন ধানের মধ্যে মধুটা তৈরি হবে, সেই সময় পানির অভাব হলে ধান চিটা হয়ে যেতে পারে। তাহলে আমার কি সেটাকে গুরুত্বের মধ্যে নিতে হবে না? তাহলে আমাদের 14 থেকে 15 লক্ষ টন আমাদের ডিজেল লাগে আমাদের কৃষির জন্য। তার মধ্যে আগামী 6 মাসে 7 থেকে 8 লক্ষ টন ডিজেল লাগবে। এই ডিজেলটা কি তৈরি করা, মানে সরবরাহ করা দরকার হবে না? ফলে আজকে যেটা বলেছেন ব্যবসায়ীদের প্রতিনিধি, যে আগামী 3 মাসের মধ্যে দেশ নাকি জ্বালানি শূন্য হয়ে যাবে, এটাও আবার অতি ভীতির এক একটা ধরনের বিষয়। প্যানিক ছড়ানো। আচ্ছা, জ্বালানি শূন্য হবে কেন? 3 মাসে কি বাংলাদেশ কোনো জ্বালানি কিনবে না? আমরা তো প্রতিনিয়ত দেখছি আসছে, হ্যাঁ, আসবে। শিপমেন্ট আসছে। এখন কথা হচ্ছে যে ম্যানেজমেন্টের ত্রুটিটা কোথায়? তেল কেনার প্রয়োজনীয় টাকা আছে কিনা? তেল আসার ক্ষেত্রে জলপথটার কোনো সমস্যা আছে কিনা? এই ক্ষেত্রে হরমুজ প্রণালী বাদ দিলে বাকি জায়গা থেকে তেল আসার ক্ষেত্রে কি উপায় আছে আমাদের? এবং মাঝে মাঝে আমরা সহায়তা হিসেবে রাশিয়া থেকে তেল কিনে সেই তেল আবার রিফাইন করে ভারত থেকে নিয়ে আসা, তা সেক্ষেত্রে আমাদের কোনো জটিলতা আছে কি না? নিদেন পক্ষে এইরকম কাজও আমাদের ভবিষ্যতে করতে হবে। আমাদের বঙ্গোপসাগরের আমাদের পাশাপাশি মায়ানমারে যে গ্যাস ক্ষেত্র আছে, সেই গ্যাস ক্ষেত্রের যে গ্যাস মায়ানমার চীনে বিক্রি করে, আমাদের তো সেই আলোচনাটাও করতে হতে পারে যে গ্যাস যদি আমরা কিনতেই হয়, এলএনজি কিনে আনতে হয় কাতার থেকে, আমরা কি পাশের দেশগুলো থেকে এগুলো কিনতে পারি কি না? মানে কত রকমের এভিনিউ আছে, সেগুলো তো খুঁজে বের করা দরকার। ফলে সংকট এসেছে বলে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকা নয়, বরঞ্চ এটাকে সমাধান করা। এখন কিন্তু জনগণের উপরে চাপটা পড়েনি ওইভাবে। ভীষণ চাপ পড়েছে দুটো জায়গায়। প্রথমত তেল পাওয়া যাচ্ছে না বলে একটা চাপ, তেলের দাম বৃদ্ধির কারণে এখন বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা হচ্ছে, এখন ভাড়া বৃদ্ধি হচ্ছে। সবচেয়ে বড় চাপটা পড়েছে কোথায় জানেন? ঢাকা শহরের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের উপরে। 80 টাকার নিচে কোনো সবজি নাই। একটা লাউ কিনতে গেলে এখন 100 টাকা লাগে। কারণ কি? ট্রাকের ভাড়া বেড়ে গেছে। আচ্ছা, তেলের দাম বাড়তে না বাড়তেই ট্রাকের পরিবহন ভাড়া বেড়ে গেল। ফলে আমাদের এখানে তো একদল মানুষ খালি ওত পেতে থাকে কোন অজুহাতে দাম বাড়াবে। যুদ্ধ হয় ইউক্রেনে, দাম বাড়ে কারণ বাজারে, এরকম পরিস্থিতি হয়। তবে এখানেও সেই অবস্থাটা হচ্ছে। ফলে জনজীবনের উপর যে চাপটা পড়ছে, এটাকে আমাদের ট্যাকেল করার দায়িত্বটাই সরকারের। মানে সরকারের ম্যানেজমেন্টের অবস্থাকে কিভাবে দেখছেন? আপনি তো আবুল কাশেম চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো রাজনীতির সাথে একেবারে সেই ছোটবেলা থেকেই জড়িত ছিলেন, মাঝখানে রাজনীতি থেকে একটু দূরে থাকলেও বাট আপনি রাজনীতিকে খুব কাছ থেকে বা দেখছেন, পর্যবেক্ষণ করছেন সরকার, রাজনীতি, বাজার পরিস্থিতি সবটা মিলিয়ে, এবং অর্থনীতি বা বাণিজ্যিক সেক্টরগুলো অবজার্ভ করবার সুযোগ আপনার আছে পেশাগত কারণেও। আপনি কিভাবে দেখেন এই জায়গাগুলোকে এবং আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সরকারের ম্যানেজমেন্টের আন্তরিকতায় আমার ঘাটতি দেখছি না তো। আপনার কাছে কি মনে হয় ম্যানেজমেন্টের ভিতরে যে কোনো ঘাপলা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সরকার তো মাত্র আসলো, নতুন সরকার,
মানে গুছিয়ে ওঠার আগেই এক ধরনের নতুন সরকার অস্থিরতার মধ্যে পড়ল। এবং এই একটু আগে যাই আমি, নতুন সরকার হওয়ার আগে যখন নির্বাচনের প্রাক্কালে অনেকে ভেবেছিল যে অন্যরকম রেজাল্ট হবে, আবার অনেকে ভেবেছিল নির্বাচন এত তাড়াতাড়ি হবে না। আপনার এখানেও আলোচনা করে গেছি আমরা, সেদিনও এরকম আলোচনা হয়েছে, নির্বাচন হবে। কিন্তু আমি দৃঢ়তার সাথে বলেছি যে নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি জয়যুক্ত হবে, একটা ভোট বিপ্লব হবে এখানে। যা হোক, জনগণ কখনো ভুল রায় দেয় না। জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে, 2/3 মেজরিটি হয়েছে, যেটা অতীতের বিএনপির নির্বাচনে যে সরকারগুলি হয়েছিল শহীদ জিয়াউর রহমানের সময় অথবা ম্যাডাম খালেদা জিয়ার সময়ে, তার চেয়ে তো বেশি ভোট এবার দিয়েছে, বেশি সিট দিয়েছে। তো কাজেই এই বিপুল ভোট নিয়ে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তিনি তার মন্ত্রী পরিষদ করেছেন, উপদেষ্টা পরিষদ করেছেন এবং প্রশাসনও পর্যায়ক্রমে বিভিন্ন রকম রদবদল করছেন। এই টোটাল এখনও সেট আপটা যেটা, সেটা এখনও সম্পূর্ণ হয়নি, এটা চলতে থাকবে। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারপরে পররাষ্ট্র ক্ষেত্রে বিভিন্ন দেশের এমবেসিতে এইসব পরিবর্তনগুলি এখনও সম্পূর্ণ হয়নি। আজকে এই ইরান এবং ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে সারা দুনিয়াতে এই ক্রাইসিস চলছে, সারা দুনিয়াতে একটা অস্থিরতা বিরাজ করছে এবং সেটা বাংলাদেশও হচ্ছে। এবং বাংলাদেশে হচ্ছে পার্টিকুলারলি হরমুজ প্রণালীর কারণে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলগুলি আসে, বাংলাদেশ নয় শুধু, এই অঞ্চলের চীন, জাপান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে মানে এই অঞ্চলে ভারত, সবারই তেল মধ্যপ্রাচ্য থেকে যে তেলটা আসে আসে। তো এখন আমরাও সেখানের সেই তেল আসার ক্ষেত্রে আমরাও ডিস্টার্ব হয়ে গেছি। আমাদের জাহাজও আটকিয়েছে, আবার ছেড়ে দিয়েছে। যা হোক, এখন কথা হলো যে আমাদের সরকার, নতুন সরকার, এই সরকার চেষ্টা করছে, পজিটিভ ওয়েতে চেষ্টা করছে তেল এবং যাতে এখানে ডিজেল এগুলি এনে আমাদের প্রয়োজন মেটাতে পারে। সে অনুপাতে দেখা যাচ্ছে, আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, 1.7 লাখ টনস ডিজেল অকটেন দুইজন সাপ্লায়ার্স থেকে নিয়েছে। এবং ইউএসের সাথে আমাদের আর্চার এনার্জি নামক একটা কোম্পানি আছে, তার সাথে আমাদের চুক্তি আছে আমাদের এই তেল দেওয়া অকটেন বা ডিজেল দেওয়ার ব্যাপারে। তারপরে আমাদের 2 লাখ টন আমাদের কাজাকিস্তান থেকে আনার ব্যাপারে আমাদের একটা চুক্তি আছে। কিন্তু সাময়িকভাবে এখন এই চুক্তি থাকলেও তো এগুলি এসে পুষতে হবে এবং ডিস্ট্রিবিউট করতে হবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে পুষতে হবে, হাতে হাতে পুষতে হবে। সেই সময় পর্যন্ত আমরা একটা লিগেসিও, আমরা অতীতের যে ফ্যাসিস্ট সরকার, তারা যে একটা অবস্থা রেখে গেছে এই এনার্জি সেক্টরে, সেটা কেউ চিন্তা করে না। সেটা কি? সেই সময় তারা একটা তেলের ইম্পোর্ট করেছিল, 14,000 কোটি টাকার তেল আসেই নাই, অথচ টাকার লেনদেন হয়ে গেছে। সেটা বাংলাদেশ ব্যাংক ধরেছিল, কেসও হয়েছিল, কিন্তু তারপরে আর কোনো কথাবার্তা নেই। এখন আমি মনে করি আজকের এই নির্বাচিত বিএনপি সরকার সেই ফ্যাসিস্ট সরকারের যে দুর্নীতিগুলি, সেগুলি মানুষের কাছে তুলে ধরা, প্রকাশ করা, গোপন করার দরকার নেই। এই ব্যাপারে এই অবস্থা আছে। এখন কি অবস্থা আছে? আমরা পেয়েছি 1840 মেগাওয়াট লোডশেডিং হয় আমাদের শহরাঞ্চলে, আর গ্রামে আমাদের লোডশেডিং হয় 2897 মেগাওয়াট। এটা তো আলাউদ্দিনের প্রদীপ নাই যে নতুন সরকার এসেই এই লোডশেডিং মানে আপনাকে মুক্ত করে দিবে। সরকার তো বিদ্যুৎ নিয়ে শপথ নেয়নি। নাই তো, আগের থেকে আমাদের একটা লিগেসি,
ফ্যাসিস্ট সরকার একটা লিগেসি, একটা তার একটা অব্যবস্থাপনা এই সেক্টরে রেখে গেছে, এবং সেখানে হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকে লুট করেছে। এর লোপাট এর করেছে। এর প্রভাবে কি শিল্পে ওইভাবে প্রভাবের আশঙ্কা অবশ্যই যেটা করছে? অবশ্যই 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 এখানে এই বিদ্যুতের সাথে, এই তেল গ্যাসের সাথে রিলেটেড শিল্প অঞ্চল, শিল্পগুলি। না, আজকে যে বিষয়টি আমরা আলোচনায় তুললাম, যে তৈরি পোশাক শিল্পের যে মালিকরা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে তাদের অর্ডারগুলো তাদের অন্যান্য দেশে তা চলে শুনেন, যাচ্ছে। এসব শুনেন, বিষয়ে আলোচনা তাদের ব্যাপারে আমি আসতেছি। জি, আমরা শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে শুনতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ সরাসরি যাচ্ছে আলোচনায়। আবুল কাসেম চৌধুরী আপনার কাছ থেকে শুনছিলাম, আমাদের শিল্পের মালিকরা বলছেন যে অর্ডারগুলো অন্যান্য দেশে চলে যাচ্ছে, বিশেষ করে জুলাই এবং আগস্টে যে অর্ডার আসবার কথা তৈরি পোশাক খাতে, সেই অর্ডারগুলো তারা পাচ্ছেন না বা একটু মন্থর এই জায়গাটিতে। এটি আমাদের তো এক ধরনের অর্থনীতিতে বেশ ধকল যাবে। শিল্পপতিরা তাদের কথা বলেছেন, এবং শিল্পপতিরা কখনোই বলেন না যে খুব ভালো আছি। না কখনো বলেন না। তারা তারা শ্রমিকের বেতন দেওয়ার সময় তাদের টাকা থাকে না। তারা ব্যাংক থেকে লোন নেওয়ার সময় নানান কথা বলে লোন নেয়, লোন ফেরত দেওয়ার সময় আর তাদের কাছে টাকা থাকে না। তারা এইভাবে চলছে। আমাদের এখানে ব্যাংকগুলা খালি হয়ে গেছে, এই শিল্পপতিরা খালি করছে। এই শিল্পপতিরা কৃষকরা লোন পায়, মানি লন্ডারিং করছে এই শিল্পপতিরা। আপনার কৃষক শ্রমিককে তো আপনি লোন দেন না, ক্ষেত মজুরকে তো আপনি এত লোন দেন নাই। কাজেই আমার এখানে বক্তব্য হলো, শিল্পপতিরা যাই বলুক তাদের বলার অধিকার আছে, তারা এদেশের নাগরিক, কিন্তু তাদের থেকে আমাদের হিসাব নিকাশ দিতে হবে যে আপনি এই পর্যন্ত যত টাকা নিয়েছেন ব্যাংকের, টাকা ফেরত দিয়েছেন। আপনি ব্যাংকে আপনার খালি রিশিডিউলের জন্য চিন্তা করেন, মানে অর্ডার লোন মওকুফের জন্য চিন্তা করেন। অর্ডার যদি কমে যায় তাহলে তারা আবার টাকাটা আনবে কি করে? আপনার আপনি কি মনে করছেন এটিও অজুহাত? সবই অজুহাত, সবে অজুহাত। আমি আপনাকে ক্লিয়ার বলতেছি যে শিল্পপতিদের আরো আন্তরিক হতে হবে, দেশাত্মবোধ গড়ে তুলতে হবে, দেশপ্রেম গড়ে তুলতে হবে। আপনি ধরেন একটা শিল্প গ্রুপে 60,000 70,000 শ্রমিক কাজ করে, আপনি কি শ্রমিকের বেতনটা ঠিকভাবে দেন? কত টাকা দেন আপনি? এত কম টাকায় এই অঞ্চলের শ্রীলঙ্কাতে তাদের শ্রমিকের বেতন কত, চায়নাতে বেতন কত, ভারতে বেতন কত, ব্যাংককে বেতন কত, কম্বোডিয়াতে বেতন কত, ভিয়েতনামে বেতন কত? আমাদের দেশ থেকে ডাবল ট্রিপল বেতন তারা দেয়। এখন এগুলো বললে তো আপনাদের গায়ে লাগবে। আর আপনারা ব্যাংক থেকে যে টাকাগুলো নিছেন সেই টাকা ফেরত দেন না কেন? সেই টাকা আপনাদের বিদেশে কেন? বিদেশে নিয়ে রাখছেন, আমেরিকাতে রাখছেন, কানাডাতে রাখছেন, দুবাইতে রাখছেন কেন? এবং ফলস এলসি করে সমস্ত টাকা আপনারা মানি লন্ডারিং করে অনেকে নিয়ে গেছেন। সরকারের উচিত, এই সরকারের কঠিন মনোভাব নিতে হবে। কোনো ভাষা কথা বলে ওইসব মানে মোলায়েম ভাষা বলে সরকার চালাতে পারবেন না। সরকার চালাতে হলে একদম নিরপেক্ষ হতে হবে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন কায়েম করতে হবে, এবং জনগণকে আপনি প্রোটেকশন দিতে হবে। জনগণকে প্রোটেকশন দিতে হলে 18 কোটি মানুষের কথা চিন্তা করতে হবে, 18 জনের কথা চিন্তা করবেন না। এখন 20 জন শিল্পপতি বাইর করছে যারা নাকি মানি লন্ডারিং করছে। প্রকাশ করেন কোন শিল্পপতির কাছে কত টাকা আছে ব্যাংকের, প্রকাশ করেন। এবং এগুলোর সাথে জড়িত ব্যাংকের এমডিরা, জিএমরা, চেয়ারম্যানরা, তাদেরকে জিজ্ঞাসা করা উচিত কেন এই লোন দিয়েছেন, আপনি কিভাবে দিলেন? এস আলম গ্রুপ বলেন, সামিট গ্রুপ বলেন, অন্যান্য গ্রুপ বলেন, বসুন্ধরা বলেন, আরও কি কি আছে, অনেক মানে 100-150 নাম বলা যাবে আপনার, তাইলে আর অন্য কথা বলা যাবে না। তো এদের হিসাব নিকাশগুলি প্রকাশ করেন মানুষের কাছে। আবার এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে তো লাখ লাখ শ্রমিকও কাজ করছে। শ্রমিক কাজ করে, আমি তো শ্রমিক কাজ না করি, উপায় কি? শ্রমিক আপনি যে বেতন দেন এটা বেতন, তারপরেও কাজ করতেছে। আজকে চায়নাতে একটা শ্রমিকের বেতন আমাদের থেকে 3 গুণ বেশি।
আবার সব শিল্পপতিদেরকে যদি এভাবে একেবারে ধরেই মানে নেগেটিভ ভাবেই আমরা দেখি, নেগেটিভ ধরছি না, আজকে শ্রমিকদের শিল্পপতিদের মুখোশ জনগণের কাছে তুলে ধরতে হবে, এটা কেউ ধরছে না, এটা কেউ ধরছে না। সমস্ত কোন রকম একটা জোড়াতালি দিয়ে কথা বলতেছে। নতুন সরকারও কি তাহলে একদম হ্যাঁ, আপোস সরকারও করছে? জোড়াতালি দিচ্ছে। সরকার আজকে ব্যাংক অধ্যাদেশ যেটা জারি করছে, এটা কি জন্য? কাকে প্রোটেকশন দেওয়ার জন্য? নো, অর্থনীতিকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই অর্থনীতি নাও, এত অর্থনীতির সংজ্ঞা আমরাও জানি। আপনারা দুই সেটটা সংজ্ঞা জানেন, আমরাও দুই সেটটা সংজ্ঞা জানি, আমরাও পড়াশোনা করি। আপনার এদেশে আমরা অতীতেও দেখেছি যে এমন অর্থমন্ত্রী হয়েছে, সে বলে যে পুঁজিবাজার বুঝে না, পুঁজিবাজারকে জুয়া 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 খেলা বলতেছে। নো, কোনোদিনও নয়। পুঁজিবাজার পুঁজির গড়ে ওঠে পুঁজিবাজার থেকে, সেখান থেকে পুঁজি একত্রিত হয়ে সে পুঁজি আবার ডিস্ট্রিবিউট হয় শিল্পপতিদের কাছে, শিল্প গড়ে তোলার জন্য, ব্যবসা করার জন্য। আর আপনি বলছেন এটা জুয়া খেলা, বলছে না অতীতের অর্থমন্ত্রীরা, বলছে না? আরেকজন অর্থমন্ত্রী বলেছিল অতীতে, ওই ফ্যাসিস্ট সরকারের, বলছে যে এসব জুয়া, এসব পুঁজিবাজার টাজারটা আমি বুঝি না এগুলা। এটা তার মানে 2 মাসের সরকার কি এতগুলো ভুল করে ফেললো? না, ভুল পথে করে নাই, হাঁটছে? ভুল করে নাই, আস্তে আস্তে বলবে। আচ্ছা, এখন সরকার মনে করতেছে আমি একটু স্লোলি যাই এসব ব্যাপারে এত কথা না তার মানে বলে। এগুলো নিয়ে সরকারেরও চিন্তা দেখছেন আপনি? তারও প্রায়োরিটি, সরকারেরও একটা প্রায়োরিটি আছে। সরকারের এখন প্রায়োরিটি হচ্ছে এই বিদ্যুৎ খাতকে ঠিক করা, আচ্ছা আচ্ছা। এবং গাড়ির তেল পাওয়া যাবে, গ্যাস পাওয়া যাবে, এগুলো ঠিক করা। এবং এখানে আপনার সেই 91 সন থেকে যেটা হয়েছে, এখানে আমরা গ্যাস উত্তোলন পর্যাপ্ত করি নাই, আমরা সোলার এনার্জি করি নাই ঠিকভাবে। আজকে যদি আমরা বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখেন, সোলার এনার্জি বিভিন্ন দেশে আহরণ করে প্রায় 50%, কোনো দেশ। আমরা কিন্তু 2-3% করি সোলার এনার্জি, 2-3% অনলি। যদি আমরা সোলার এনার্জির উপরে জোর দিতাম, আমরা করতাম, তাহলে আর আমরা এই তেলের জন্য ওই রাশিয়ার দিকে, ওই আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হতো না। জি, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু রতন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই একই বিষয়, যে জায়গায় আবুল কাসেম চৌধুরী সাহেব বললেন যে সরকারের উচিত যারা শিল্পপতিরা সবসময় এক ধরনের তাদের খারাপ অবস্থা দেখায় বা বাজে অবস্থা তুলে ধরে, মানে নেতিবাচক তারা অ্যাপ্রোচটা করে, আসলে কি সঠিক? সেটা যে সঠিক নয় সেটা বারবার প্রমাণিত হয়েছে। যেমন করোনার সময় বলা হলো যে আমাদের গার্মেন্টস শেষ হয়ে যাবে, আমরা আর দাঁড়াতে পারবো না, কিন্তু আমরা তো ঘুরে দাঁড়ালাম। কিন্তু অজস্র কারখানা কিন্তু বন্ধও হয়েছে, বন্ধ হয়ে প্রায় 400-500 কারখানা বন্ধ হয়ে শ্রমিকের ক্ষতি হয়েছে। দেশের জিডিপি কি কমেছে? মালিকদের মুনাফার হার কি কমেছে? মালিকদের ধনী হওয়া কি কমেছে? আচ্ছা, সহায়তা কি সরকারের কাছ থেকে কম পেয়েছে তারা? ইউক্রেন যুদ্ধের সময় একই কথা আসলো, এটা কম্পালসেশন পেয়েছে। হ্যাঁ, যে ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের গার্মেন্টসে বিরাট ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির ভয়ে কি হলো, আমাদের শ্রমিকদের মজুরিটা কমিয়ে রাখা হলো, এবং যতটুকু বেনিফিট পাওয়ার সেটা কিন্তু একদল মালিক পেলেন। তারপরে আমরা শুনলাম বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বিশ্বের সেরা সেরা গার্মেন্টস ফ্যাক্টরি, লিড ফ্যাক্টরি, হ্যাঁ, গ্রিন ফ্যাক্টরি। হ্যাঁ, গ্রিন ফ্যাক্টরি। আমরা বললাম গ্রিন ফ্যাক্টরি উইথ গ্রে ওয়ার্কার। শ্রমিকদের জীবনটা ধূসর, কারখানাগুলো খুব সবুজ। মজুরি কি বাড়লো? 12,500 টাকার উপরে বেতন কি বাড়লো? বাড়লো না তো। এখন আবার ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গার্মেন্টসের একটা কম্পিটিশন আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাপারেল রপ্তানি করে চীন, তারপরে ছিল বাংলাদেশ, তারপর ভিয়েতনাম, এইরকম করে সিরিয়ালটা ছিল। তা এখন 29টা দেশ এরকম অ্যাপারেল এক্সপোর্ট করে, তার মধ্যে বাংলাদেশ ছিল দ্বিতীয়। এখন বাংলাদেশকে টপকে দ্বিতীয় হয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামের শ্রমিকের মজুরি কি বাংলাদেশের চেয়ে কম? তাহলে ভিয়েতনাম কিভাবে দ্বিতীয় জায়গায় গেল? চীন যে প্রথম জায়গায় আছে, চীনের শ্রমিকের মজুরি কি বাংলাদেশের চেয়ে কম? তা নয়। ইভেন কম্বোডিয়ার শ্রমিকদের মজুরি, গার্মেন্টস শ্রমিকদের মজুরি $210 পার মান্থ। আমাদের যদি 12,500 টাকা হয়, আমাদের হচ্ছে $100। $100, তাহলে $100 চেয়েও কম বর্তমানে। কম্বোডিয়া যদি গার্মেন্টস এক্সপোর্ট করতে পারে, তাহলে 1.5 কোটি মানুষের একটা দেশ। আমাদের তো শ্রমিকের সংখ্যাই এখানে 40 লাখ, গার্মেন্টস শ্রমিকের সংখ্যা।
সাধারণভাবে আমাদের শ্রমিকের সংখ্যা 7,60,00,000, কিন্তু গার্মেন্টস তো 40 লাখ। এই যে গার্মেন্টসে আমাদের প্রায় 40% এক্সপোর্ট আর্নিংয়ের 40% আসে গার্মেন্টস থেকে, সেই গার্মেন্টস খাতকে নিয়ে বারবার কিন্তু নানা ধরনের কথা আমরা শুনি। সব কথার শেষ কথা হচ্ছে গার্মেন্টস মালিকদের আর একটু সুবিধা দাও, আর একটু প্রণোদনা দাও। এই যে সামনে শ্রমিকদের দ্রব্যমূল্য বৃদ্ধি বলি কিংবা 13% ইনফ্লেশন হবে বলে যে আশঙ্কাটা হচ্ছে, শ্রমিকরা তো চাইবে তাদের মজুরিটা বাড়ানো। এজন্যই একটা প্রথমেই আতঙ্কের পরিবেশ তৈরি করা যে গার্মেন্টস ফ্যাক্টরি টিকবে না, গার্মেন্টস ফ্যাক্টরি থাকবে না, অর্ডার আসছে না। তো অর্ডার বাংলাদেশে না আসে কোথায় যাবে বলেন তো? এখন আমরা যদি বলি ভিয়েতনাম কেন মজুরি বেশি দিতে পারে, তাহলে ভিয়েতনামের শ্রমিকরা দক্ষ, সেই কারণে ওখানে হাই এন্ড প্রোডাক্ট তৈরি হয়, ওদের জিনিসের দাম, উৎপাদিত পণ্যের দাম বেশি। কম্বোডিয়া তো শিক্ষা দীক্ষা, মাথাপিছু আয়, সব দিক থেকে আমাদের চেয়ে পিছনে পড়া। কম্বোডিয়া কেন এটা হয়? শ্রীলঙ্কা তো প্রায় দেউলিয়া হয়ে যাওয়া একটা দেশ, সে দেশ কীভাবে পারে? ইভেন নেপালের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে আমাদের মজুরি কম কেন? তো এগুলোর তো একটা জবাব দিতে হবে। আমি কাশেম ভাইয়ের সেন্টিমেন্টের সঙ্গে একমত যে তিনি যেটা বলেছেন যে হ্যাঁ, এগুলো তো অ্যান্সার হওয়া দরকার। শুধু আতঙ্ক তৈরি করার দরকার নেই। আতঙ্ক তৈরি করার দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে যে সরকারের কাছ থেকে সহযোগিতা দিতে হবে, আর একটা হচ্ছে যে শ্রমিকরা যেন মজুরির জন্য বেশি আন্দোলন না করে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যুদ্ধটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে। গ্লোবাল ইম্প্যাক্টটা কি? মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ইউরোপে কি প্রভাব ফেলবে? আমাদের অ্যাপারেলসের প্রধান ক্রেতাকে ইউরোপের দেশগুলো, দ্বিতীয় ক্রেতাকে আমেরিকা। এখন আমেরিকার লোকজন কি তারা টি শার্ট পরা বন্ধ করে দেবে? ওরা কি শার্ট পরা বন্ধ করে দেবে? ইউরোপের মানুষের কি টি শার্ট পরতে হবে না, শার্ট পরতে হবে না, তাদের পোশাক পরতে হবে না? পৃথিবীতে প্রতি 4টা ডেনিমের মধ্যে একটা হয় বাংলাদেশে তৈরি হয়। তো ওরা কি এখন ডেনিম পরা এবং জিন্স পরা ছেড়ে দেবে? তো কী কারণে বাংলাদেশ গার্মেন্টসটা শেষ হয়ে যাবে? এটা যদি বলে, বাংলাদেশের গার্মেন্টস টিকে থাকার 3টা বড় ফ্যাক্টর আছে। একটা হলো যে এত সস্তা শ্রমিক কোথাও পাবে না। 40 বছর ধরে কাজ করতে করতে একটা দক্ষতা তৈরি হয়েছে আমাদের এখানে। 3 নম্বর হচ্ছে এত সস্তায় পানি কোথাও পাবে না। এই সমস্ত ফ্যাক্টরির জন্য প্রচুর পানি লাগে। আমাদের দেখুন ফ্যাক্টরিগুলো যেখানে, তার আশেপাশের সমস্ত নদীগুলো কিন্তু দূষণের শিকার হয়েছে। দূষণের ভার বহন করছে গোটা দেশ, আর মুনাফাটা চলে যাচ্ছে হয় ইউরোপে, আমেরিকাতে এবং মালিকদের কাছে। হয় বায়াররা নিচ্ছে অথবা মালিকরা নিচ্ছে। ফলে আমাদের এই 3টা কারণে তো এখানে গার্মেন্টস আরও অনেক দিন চলবে। আমাদের বরঞ্চ সরকারের উচিত গার্মেন্টসের বাইরেও আরও যে জিনিস আছে, আমাদের পাট, আমাদের কৃষিভিত্তিক শিল্প, আমাদের চামড়া, আমাদের মেশিন ইন্ডাস্ট্রিজ, হালকা মেশিন ইন্ডাস্ট্রি, আমাদের শিপ বিল্ডিং, এই সমস্ত ক্ষেত্রে, মানে আমাদের ওষুধ, এগুলোতে না আমাদের একটু নজরটা দেওয়া উচিত। যদি এই সমস্ত ডিম এক বাস্কেটে রাখি তাহলে তো এই ঝুঁকিটা থাকে, এবং এই ঝুঁকিটার একটা সুযোগ সবসময় তারা নিতে থাকে। এই কারণেই কি আমরা মাঝে মাঝে ঝুঁকিতে পড়ি? হ্যাঁ, আমাদের এই জন্য যুদ্ধের এই সংকটটাকে আমাদের সম্ভাবনায় রূপান্তরিত করতে হবে। এই ক্রাইসিসটা দেখে সরকার যদি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় যে জ্বালানির উপরে আমাদের 14,000-15,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে প্রতিদিন, সক্ষমতা ছিল প্রায় আমার 30,000 মেগাওয়াটের। এখন এই 14,000-15,000 মেগাওয়াটের মধ্যে 2800 মেগাওয়াট নিয়ে আসতাম আমরা আদানির কাছ থেকে, কিনে নিয়ে আসতাম। তো কেন আদানির কাছ থেকে বিদ্যুৎটা কিনতে হবে আমরা বিদ্যুৎ উৎপাদন না করে? 2, সোলারের যে সম্ভাবনা ছিল, বলা ছিল যে সোলারে আমরা অন্তত 10% পর্যন্ত যেতে পারি, সেখানে কোনো 1-2% উপরে সোলার বিদ্যুতে যাওয়া হচ্ছে না। কিংবা রিনিউয়েবল এনার্জির যে আরও খাত আছে, আমাদের যে জৈব বর্জ্যটাকেও ব্যবহার করা যেতে পারে, সেগুলোর দিকে আমরা নজর দিলাম না কেন? কেন শুধুমাত্র জীবাশ্ম জ্বালানির উপরে আমরা নির্ভর করে আছি? এবং সেই জীবাশ্ম জ্বালানিটা আসছে কোত্থেকে? মধ্যপ্রাচ্য থেকে। এবং এই মধ্যপ্রাচ্য তেল নির্ভর, আর কয়েকটা দেশে কাপড় রপ্তানি নির্ভর। আমদানি হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, রপ্তানি হচ্ছে কয়েকটা দেশে। এই যে একটা খুবই ন্যারো একটা বাউন্ডারির মধ্যে আমাদেরকে আটকে রাখা অর্থনীতিকে, আমরা মনে করি এইবার একটা সুযোগ এসেছে এই যুদ্ধে একটু নতুন করে দেখা, নতুন উইন্ডো খোলা। দেশের জনগণের যে মানুষ কিন্তু কষ্টের মধ্যে, সরকারকে তো নানামুখী পরিকল্পনার কথা বলছেনও। সরকারের আন্তরিকতা এবং সক্ষমতা দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন থাকে। আচ্ছা আচ্ছা। সরকারের, আমরা যখন সরকার প্রধানদের কথা শুনি তখন তার মধ্যে তো একটা আন্তরিকতার ছাপ দেখি, কিন্তু তার সঙ্গে যদি সক্ষমতাটা তৈরি না হয়, দক্ষতাটা তৈরি না হয়, যেমন ধরুন ইরান এই যুদ্ধের মধ্যেও তার স্কুল বন্ধ করেনি, এবং বলেছে এই যুদ্ধের যে তারা যুদ্ধবিরতি, এই সময়ের মধ্যে তাদের ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর 50% তারা মেরামত করে ফেলেছে। আর আমরা আগেভাগে স্কুল বন্ধ করে দিচ্ছি।
ফলে দেখুন এর অ্যাটিটিউডটা কোথায়। আমাদের সবচেয়ে বেশি নজরটা দেওয়া দরকার কোথায়? কৃষিতে। কৃষির উপর নজরটা দিলে আমরা অন্তত খাদ্যটা যদি নিজের দেশে নিজের উৎপাদন করতে পারি, আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে যাব। খাদ্য আমদানির উপর আমরা যেন নির্ভরশীল হয়ে না পড়ি। 12 তারিখে নির্বাচন হলো, তার 72 ঘন্টা আগে ইউনূস সরকার একটা চুক্তি করলেন আমেরিকার সঙ্গে, প্রতি বছর 7 লক্ষ টন করে গম আমরা আমেরিকা থেকে আনতে বাধ্য হব। এই চুক্তিটা করার অনুমতি তাকে কে দিয়েছিল, অধিকার তাকে কে দিয়েছিল, এবং এই চুক্তির বৈধতা কি আছে? এগুলো নিয়ে এখন তো চাইলেও তো বাতিল করা যাবে না। যায় যদি ইউনূস সরকারের এই ম্যান্ডেট নাই, এটা আমাদের সংসদে আমরা তুলতে পারি, তুলে যদি বলি যে ম্যান্ডেটবিহীন একটা সরকার এরকম একটা দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে না। সে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে তো নির্বাচিত সরকার ছিল না। ফলে সেই ইয়েতে যেমন মালয়েশিয়া করেছে সেরকম শর্তে এটা করা যেতে পারে। ফলে করা যাবে না এরকম কোনো কথা না। শ্রীলঙ্কার মতন একটা দেশ, সে যদি বলে যে ইরানে আক্রমণের জন্য শ্রীলঙ্কার আকাশকে ব্যবহার করতে দেবে না, শ্রীলঙ্কা কতটুকু দেশ? তার তো একটা গার্ডস আছে। শ্রীলঙ্কাও তো গার্মেন্টসে রপ্তানি করে, শ্রীলঙ্কা তো চা রপ্তানি করে টিকে আছে, শ্রীলঙ্কা তো সমুদ্রের মাঝখানে একটা ভাসমান দ্বীপের মতো। সেই দেশ গার্ডস নিয়ে দাঁড়িয়েছে না? নেপাল গার্ডস নিয়ে দাঁড়াচ্ছে না, একটা পুরো ল্যান্ডলক কান্ট্রি। তাহলে আমরা কেন পারবো না? শুধুমাত্র আগেই কেন আমি আত্মসমর্পণের মানসিকতা নিয়ে থাকবো? আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। আবুল কাসেম চৌধুরী, আপনার কাছে একটু বিষয় জানতে চাই। আমরা তো জ্বালানি বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা শুনলাম, কিন্তু এর পাশাপাশি আরেকটি প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমাদের শিশুরা মিজেলস আক্রান্ত হয়ে প্রায় 300 ছই ছই শিশু মারা গেছে এবং অনেক শিশু আক্রান্ত হয়েছে। পার্লামেন্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের টিকা আমদানি করা হয়নি। ইনফ্যাক্ট অনেক টিকাই আমদানি করা হয়নি। আমাদের গটি বসন্তের মতো ভয়াবহ রোগও ফিরছে, এরকম পূর্বাভাসও আমরা পাচ্ছি। এই জায়গাগুলো আসলে যদি বিশ্লেষণ করতে বলি, দায়িত্বশীলতার জায়গা থেকে এটি মানে কেমন আচরণ? এবং একটি রাষ্ট্র তো শুধুমাত্র ক্ষমতায় বসে থাকা বা ক্ষমতা ভোগ করার বিষয়টি না, অনেক দায়বদ্ধতারও তো বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার কি স্বাস্থ্য খাতকে তাহলে অত বেশি গুরুত্ব দেননি, বা কি ছিল? আমি আপনাকে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার শুধু নয়, আওয়ামী লীগের সরকার, যে যাদেরকে আমরা ফ্যাসিস্ট সরকার বলি, তাদের সময় থেকে করোনার টিকা হামের টিকা নাই। করোনাকে নিয়ে কি করেছে এটা আপনিও জানেন, দেশবাসী জানেন। করোনার টিকা নিয়ে কি করেছে, এবং দেশে উৎপাদিত একটি ভ্যাকসিন বঙ্গভ্যাক্স, সেটিকে অনুমোদন না দিয়ে আমাদের ভ্যাকসিনকোর মাধ্যমে আমাদের যে কি বলে যে গ্লোব বায়োটেক, আমরা কি অবস্থায় সবাই জানে যে করোনার সময় আমাদেরকে কি অবস্থায় ফেলেছিল। এবং তারপরে এই হামের টিকা আনে নাই, অন্তর্বর্তীকালীন সরকারও আনে নাই। দুটি সরকারই দায়ী এই জন্য। এখন এই সরকারের উপর আসি পড়ছে, এটা সরকারের ব্যর্থতার দায় এসে পড়েছে, এইখানে আসি পড়ছে। এবং হঠাৎ করে এই সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে এখন তাদের উপরে পড়ার পরে তারা স্বাস্থ্যমন্ত্রী, আমি বলবো যে উনি তৎপর আছেন, উনি ওনার চেষ্টা ত্রুটি করছেন না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উনি বলেছেন ওনারা তৎপর আছেন, এবং এই সরকার হবে একটা মানবিক সরকার। আজকে শিশুরা মরে যাচ্ছে, এটা আমাদের হৃদয় কাঁদে। মিজেলসে আক্রান্ত শিশুরা কিন্তু বেঁচে থাকলেও তাদের নানান ধরনের চ্যালেঞ্জ থেকে যায়, অন্ধত্ব আসতে পারে, তাদের চেহারার দিকে তাকালে আমার প্রাণ কেঁদে ওঠে। আমি জানি না আপনার কি অবস্থা, আমার প্রাণ কেঁদে ওঠে তাদের চেহারার দিকে তাকালে। হসপিটালে যখন এইভাবে এগুলো মুখে চোখে লাগে রাখে, এই কি অবস্থা, তাদের মা বাপ কি অবস্থা আছে, তাহলে সারা দেশ কিভাবে আছে। আজকে আমাদের এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। খালি সমালোচনা করে লাভ নাই। কিন্তু শুধুমাত্র এখন সরকার তো টিকা দেওয়া শুরু করেছে, কিন্তু সরকার ব্যাপকভাবে করতে হবে, সেটি তো শুরু করেছে, কিন্তু যাদের দায় হলো তারা কি মানে আনেনি বলে পার পেয়ে যাবে? না, পাবে না। এখন কথা হলো যে সেটাও করতে হবে, প্লাস এখন যারা এক্সিস্টিং ডাক্তার হসপিটাল আছে তাদেরকে তৎপর হতে হবে। বিভিন্ন হসপিটালগুলোতে বিভিন্ন এক্সরে মেশিন, এই মেশিন সেই মেশিন, এমআরআই মেশিন পড়ে আছে, চালায় না।
এদেরকে এইসব হসপিটালের প্রশাসকদের বিচার করতে হবে। না, বিচার করবেন, দেখা গেছে যে সব মেশিনারি আছে কিন্তু এটার যে টেকনিক্যাল হ্যান্ড, সেই হ্যান্ডই নাই। তো হ্যান্ড তৈরি বিগত করেন না কেন? সরকারের সময় তো শুধু ক্রয় করেছে। না, হ্যান্ড তৈরি করেন নাই কেন? হ্যান্ড তৈরি করা কার দায়িত্ব? আপনার হসপিটাল চালাতেছেন, আপনার দায়িত্ব হচ্ছে হ্যান্ড তৈরি করা, অথবা সরকারকে বলা। খোদ প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটি কথা বলেছেন একটি প্রোগ্রামে, যে আহ, তার এক পরিচিত তার বাসারই কাজ করেন, বেগম খালেদা জিয়ার সহকারী ছিলেন, তার এক আত্মীয় এক হাসপাতালে ভর্তি হয়েছে, সেই জায়গায় অনেক যন্ত্রপাতি ছিল না। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানেরও হস্তক্ষেপ করা লাগছে। তিনিও রিগ্রেট করেছেন বিষয়টি, যে অতীতের সরকার তাহলে কি করেছে। সেই ব্যর্থতা নিয়ে তো এখন এখানে এসে একসাথ হয়েছে সব। এখন এখান থেকে আমাদের এই বর্তমান সরকারকে তৎপর হতে হবে এগুলো সমাধানের জন্য, এবং সে সমাধান করতে হলে সমস্ত হসপিটালে সমস্ত ডাক্তারদেরকে আরো জীবিত করতে হবে, আরো তৎপর হতে হবে। একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে কাজ করতে হবে। একজন প্রধানমন্ত্রীকে দিয়ে মানবিক বাংলাদেশ পাবেন না, একজন ডক্টর জোবায়দাকে দিয়ে মানবিক বাংলাদেশ পাবেন না। মানবিক বাংলাদেশ করতে হলে সমস্ত সচেতন মানুষকে আজকে কাজ করতে হবে, এবং সেই সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে। আমাদের একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। কিন্তু আমরা তো গণতন্ত্রে প্রবেশ করেছি, আপনি কি সংস্কৃতি শুরু করতে পারিনি আমরা? হ্যাঁ, আমরা সংস্কৃতি শুরু করতে হবে। সেই সংস্কৃতি হচ্ছে আমরা মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, কৃষকের কাছে যেতে হবে, শ্রমিকের কাছে যেতে হবে। আজকে কৃষক কার্ড দিয়ে প্রধানমন্ত্রী তার সেটা উদাহরণ সৃষ্টি করছেন, আজকে ফ্যামিলি কার্ড দিয়ে সেটা উদাহরণ সৃষ্টি করছেন। আমি মনে করি শ্রমিকদের জন্য এরকম করা উচিত, তাদেরকেও একটি কার্ড দেওয়া উচিত, ছাত্রদের জন্য করা উচিত, শিশুদের জন্য করা উচিত, এবং যেসব শিশুরা আজকে হাবের টিকা পাচ্ছেন না তাদের জন্য এগিয়ে আসতে হবে জাতিকে, সরকারকে। আপনার কাছে আবারও আসবো। রতন ভাই, এই জায়গায় একটি আবুল কাশেম চৌধুরী উনি একটি কথা বলেছেন, আপনি ওই কথাটি শুরু করেছিলেন যে আমাদের ঔষধ শিল্পের যে সম্ভাবনা সেগুলো কাজে লাগানো হচ্ছে না। এই জায়গাটাকে কি কাজে লাগানো যায় কিনা? আমরা দেখেছি বিগত সরকারগুলো কিন্তু বলছে যে আমরা ঔষধ শিল্পে অনেক দেশের চেয়ে এগিয়ে, কিন্তু আমরা শুধু গার্মেন্টসে পড়ে আছি। এই ঔষধ শিল্পকে আমরা সমৃদ্ধ করতে পারি কিনা, আমাদের সেই সুযোগ আছে কিনা? এবং আরেকটি কথা বলেছেন যে হসপিটালে অনেক মেশিনারি আছে, কিন্তু আহ, আমরা সবাই জানি যে সেগুলো চালানোর মানুষ নেই। এই যে স্বাস্থ্য খাতকে যে ব্যবসায়ীকরণ করার যে প্রবণতা, সেখান থেকে আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি হাসপাতালের চারপাশ ঘিরে আছে অসংখ্য প্রাইভেট হাসপাতাল, এবং এই প্রাইভেট হাসপাতালগুলো সরকারি হাসপাতালের পাশেই হতে হয়, কারণ এখানে এক্স রে মেশিন নষ্ট থাকে, বাইরে গিয়ে এক্স রে করে নিয়ে আসো। এখানে সিট পাওয়া যাচ্ছে না, বাইরে ভর্তি হয়ে যাও। যেখানে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই সেখানেও ভর্তি হতে হবে। আপনাকে দুটো বিষয় একটু উদাহরণ দেই। আমাদের এখানে সাবেক রাষ্ট্রপতি আমরা তিনি কিন্তু বদরুদ্দোজা চৌধুরী, তিনি কিন্তু দেশে চিকিৎসা নিয়ে দেশেই মৃত্যুবরণ করেছেন 95 বছর বয়সে। আর একজন হচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ, নিজের দেশের চিকিৎসা করে দেশেই মৃত্যুবরণ করেছে। এই দুইজন মানুষ কিন্তু দুজনই কিন্তু ডাক্তার হিসেবে গুরুত্বপূর্ণ, তাদের প্রতিষ্ঠান ছিল, এবং নিজের প্রতিষ্ঠানের প্রতি তার একটা আস্থাও ছিল যে চিকিৎসা হলে এখানেই হবে। এইটা যদি সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা যেত, তাহলে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া অথবা চিকিৎসার জন্য বাণিজ্যিক হাসপাতালে যাওয়া, এটা একটু ঠেকানো যেতে পারত। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, কেন হাসপাতালগুলোতে যন্ত্র আছে কিন্তু টেকনিশিয়ানের নিয়োগ দেওয়া হয়নি? তাহলে যন্ত্র কেনায় আমরা খুব বেশি কমিশন পাওয়ার সুযোগ আছে, এই জন্য যন্ত্রটা কিনে ফেলো। অনেক যন্ত্র নাকি খোলাই হয়নি, প্যাকেটই খোলা হয়নি, তার আগে তার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে এইটা একটা খেয়াল করার মতো। তৃতীয়ত, আমরা ভবন নির্মাণের দিকে যত গুরুত্ব দিয়েছি, আমরা রোগীর ট্রিটমেন্টের দিকটাতে ডাক্তার নিয়োগের ক্ষেত্রে অতটা আমরা গুরুত্ব দেই নাই। এই যে রাষ্ট্রটাতে দিল না, এখান থেকে একটা দৃষ্টিভঙ্গিটা দেখা যায়। তারপর আছে যে মিজলসের টিকার যদি বলি, আগে যেখানে টিকাটা 95% পর্যন্ত টিকা দেওয়া হতো, সেখানে দেখা গেলো টিকাদানের হার 60% নিচে নেমে এসছে, এবং গত 8 বছরে নাকি মিজলস বা হামের কোনো ভ্যাকসিনই দেওয়া হয়নি। এটা কেন? 2017 সালে পার্বত্য অঞ্চলে আদিবাসীদের মধ্যে বা শিশুদের মধ্যে হামের প্রকোপ দেখা দেয়। তখন একটা খবরও বেরিয়েছিল যে 7 জন মৃত্যুবরণ করেছে।
আদিবাসীরা হিসাবের মধ্যে আসে না, আমাদের গরিব মানুষরা হিসাবের মধ্যে আসে না, যে কারণে এটাকে তখন নজর দেওয়া হয়নি। তাহলে হাম যে আবার ফিরে আসছে, মিজেল যে নতুন রূপে ফিরে আসছে, এটা যদি সতর্ক পদক্ষেপ নেওয়া হতো, আজকে যে 169 জনের আমরা মৃত্যুর খবরটা দেখতাম না। আবার ডাক্তাররা বলছে এই মৃত্যুর ক্ষেত্রে 3টা কারণকে তারা দায়ী করছে। একটা হচ্ছে টিকা দেওয়া হয়নি, দ্বিতীয় কারণ যেটা বললেন সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপুষ্টি। কোনো ধনী মানুষের সন্তানদের খুব বেশি মারা যাবে না, কারণ তারা পুষ্টি থাকার কারণে শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এবং শিশুদের তো এমনি একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, না, আমি বলছি দরিদ্র হওয়ার কারণে সেটা সেটা সেই আরো রেটটা কম। আরো কম। আপনি যতগুলো খবর পত্রিকা দেখছেন, সব বাবা কি করছে, বাবা কাঁথায় মুড়িয়ে নিয়ে শিশুর মৃতদেহ দিয়ে হাসপাতালের দরজা দিয়ে বেরিয়ে আসছে। তারপরে বোঝা যাবে কি পরিমাণ দরিদ্র পরিবার। এবং তারা হয় শ্রমিক পরিবার, না হলে কৃষক পরিবার। শ্রমিক এবং কৃষক আর্থিকভাবে দরিদ্র, এবং এই দারিদ্র্যের আঘাতে ওই শিশুটাও কিন্তু মৃত্যুবরণ করলো। ফলে এখান থেকে একটা জিনিস, অপুষ্টি আরও বেড়ে উঠবে আগামী দিনগুলোতে যদি দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করা না যায়, যদি শ্রমজীবীদের ন্যায্য মজুরি দেওয়া না যায়, যদি কৃষক তার ফসলের ন্যায্য দাম না পায়। কিছুদিনের মধ্যেই ধান চাল সংগ্রহ শুরু হবে। এবং এটাও দেখুন, গত কয়েক বছর ধরে আমরা একই সমালোচনা করে আসছি বাসদের পক্ষ থেকে এবং বাম দলগুলোর পক্ষ থেকে। এই যে ধান সংগ্রহের মধ্যে দেখুন, এবারও বলা হয়েছে 5 লাখ টন ধান সংগ্রহ করবেন এবং 9 লাখ টন চাল সংগ্রহ করবেন। কৃষক কি চাল উৎপাদন করে? চাল উৎপাদন করে তো মিল মালিকরা। মিল মালিক। ধান উৎপাদন করে কৃষক। এখন আজকে পত্রিকার একটা খবর যে ধান কাটার জন্য শ্রমিকের মজুরি হচ্ছে 800 টাকা, ধান বিক্রি করে কৃষক পাচ্ছে মন প্রতি 900 টাকা। সরকার ধানের দাম নির্ধারণ করেছে 1320 টাকা। তাহলে এই যে সরকারি দামেও যে ধান বিক্রি করতে পারছে না, এগুলো দেখবে কে? এই যে অসঙ্গতি, এই অসঙ্গতিগুলো দূর করতে না পারলে, সেটা টিকার ক্ষেত্রে যেমন অসঙ্গতি, ধান ক্রয়ের ক্ষেত্রে অসঙ্গতি, আমাদের চিকিৎসার ক্ষেত্রে অসঙ্গতি, অসঙ্গতি থেকে সঙ্গতি বিধানের জন্যই তো আমরা অভ্যুত্থানটা করেছিলাম। আমরা আরো শুনবো, আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল, প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। রতন ভাই এবং আবুল কাশেম চৌধুরী, আপনারা দুজনই আলোচনায় বলছিলেন যে বিগত রেজিম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও নানান ধরনের দায়িত্বহীনতা এবং ফ্যাসিস্ট রেজিমের সময় অর্থ পাচার সহ নানান ধরনের দুর্নীতি অনিয়ম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আজকে জানিয়েছেন যে এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা যে মামলাগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করবার কথা জানিয়েছেন। পূর্ণাঙ্গ শ্বেতপত্র, তার মানে এর আগে ছিল আংশিক, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটি প্রকাশ করা হয়েছিল। আবুল কাশেম চৌধুরী, আপনার কাছ থেকে ছোট্ট করে শুনতে চাই, পরে রতন ভাই। আমি আপনাকে বলবো যে এখানে একটা গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে, মানবিক একটা রাজনীতির পরিবেশ গড়ে তুলতে হবে। যে পর্যন্ত আমরা না পারবো সে পর্যন্ত আমাদের মানে সরকার এবং বিরোধী দলের যে বাকযুদ্ধ দেখছেন বা রাজনৈতিক আচরণ দেখছেন, তাতে কি আপনি আশাবাদী? সেটাই বলছি, আজকে বিরোধী দল জামাতে ইসলাম এবং তার ছাত্র শিবির, ছাত্র সংগঠন, তারা বলতেছে জনাব তারেক রহমানকে এখনই পদত্যাগ করে ক্ষমতা দিয়ে দিতে বলতেছে। এই যে ঔদ্ধত্য, এটা ঔদ্ধত্যমূলক সংস্কৃতি। একটা সুষ্ঠু সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির জন্য এসব কথা সঠিক নয়। মানবিক রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির জন্য এটা সঠিক নয়। যা করবেন, যা বলবেন পার্লামেন্টে বলবেন, পার্লামেন্টে আলাপ আলোচনা, পার্লামেন্টে সমালোচনা হবে, সেখানে সমাধান হবে। এবং পার্লামেন্ট মেম্বারদেরকে আজকে যে উপজেলা অফিসে যে একটা রুম দেওয়ার কথা তারা আলোচনা করতেছে, আমি বলছি এটা সঠিক হবে না। এমপি আইন তৈরি করবে, এমপি আইন সংস্কার করবে, এমপি সারা দেশের জন্য, এমপি একটা এলাকার জন্য না, একটা উপজেলার জন্য না। কাজেই উপজেলার জন্য উপজেলার চেয়ারম্যান, উপজেলা পরিষদ। এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না, এটা সঠিক সিদ্ধান্ত নয়। আর যে শ্বেতপত্র প্রকাশ যেটা করবেন সরকার, সেটা আরো ব্যাপকভাবে করতে হবে। এই যে আমি মনে করি এদেশের এই যুদ্ধের পরে, ইরান এবং আমেরিকার এই যুদ্ধের পরে বাংলাদেশের জন্য জিওপলিটিক্স একটা বিশাল চেঞ্জ আসতেছে। সে চেঞ্জে বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে পাকিস্তানের মতো। পাকিস্তানের ফিল্ড মার্শাল যেমন ভূমিকা রাখতেছে, এখানে এক বিশাল ভূমিকা রাখবে। সে ভূমিকা হচ্ছে বাংলাদেশ হচ্ছে খনিজ সম্পদের হাব।
একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে ছোট ছোট ইন্ডাস্ট্রি কলকারখানা বিভিন্ন দেশে, চায়না সহ, তারা শিফট হয়ে এখানে আসবে। এখানে এখানে ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে। এগুলোকে আমাদের আলিঙ্গন করতে হবে, এগুলোকে আমাদের নার্সিং করে জি, গড়ে তুলতে হবে। আপনাকে ধন্যবাদ রতন ভাই। ছোট্ট করে আপনাকে দিয়ে শেষ করতে চাচ্ছি। সরকার তো শ্বেতপত্র প্রকাশ করছে, আপনারা যেগুলো বলছেন পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করবে। বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যে দুর্নীতি এবং মানি লন্ডারিং হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা শ্বেতপত্রের মতো করে প্রকাশ করেছিল। তারা বলেছিল 2009 থেকে 2023 এই সময়ের মধ্যে $234 বিলিয়ন পাচার হয়েছে, মানে বছরে গড়ে $16 বিলিয়ন করে পাচার হয়েছে। এটার যৌক্তিকতাটা কি এবং এটার সঠিকতাটা কি, এটা যদি না প্রমাণিত হয় তাহলে এগুলো কিন্তু কথার কথা থেকে যাবে। ফলে সরকারের উচিত, যে কথাটা তিনি বলেছেন যে একটা শ্বেতপত্র প্রকাশ করা, একটা শ্বেতপত্র যদি প্রকাশ হয় এটা ইনস্ট্যান্স তৈরি হবে। এরপরে কোনো সরকার যদি এই রকম অর্থ পাচারের ঘটনায় যুক্ত থাকে তাহলে তাদের অতীতের সেই ইতিহাসটা মনে করিয়ে দিতে হবে তাদের, যে এইভাবে কিন্তু জনগণ ভোলে নাই এবং জনগণ খুঁজে বের করবে। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অনিয়মগুলো হয়েছে তারও একটা শ্বেতপত্র আমরা চাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার ছিল বহু আকাঙ্ক্ষার ফল। আমরা একটা মানে সকল রাজনৈতিক দলের কিন্তু সমর্থন অগণতান্ত্রিক ছিল। ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার যে অনিয়মগুলো করেছে সেটা আজকে আমাদেরকে সাফার করতে হচ্ছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপর জনগণের এতখানি প্রত্যাশা ছিল, এতখানি দায় ছিল, সেই দায় পালনে তারা যদি ব্যর্থ হয়ে থাকেন সেটারও একটা বিচার হওয়া দরকার। ফলে আমরা মনে করি যে আওয়ামী লীগের শাসনামলের যেমন অর্থ পাচারের একটা শ্বেতপত্র দরকার, দুর্নীতির শ্বেতপত্র হওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি, ভুল নীতি এবং দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডেরও একটা শ্বেতপত্র প্রকাশ হওয়া দরকার। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ আবুল কাশেম চৌধুরী, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ। আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।